সেদিনও এস্টাবলিশমেন্ট সেকশন থেকে সুধীরবাবু এসে মিস্টার ঘোষালের সামনে ফাইলটা খুলে দাঁড়ালো। বলে, স্যার, সে মিস মাইকেলের ভ্যাকেন্সিটা। মিস্টার ঘোষাল কাজ করতে করতে বললে, নট নাও স্যার, অনেক দিন দেরি হয়ে গেল। মিস্টার ঘোষাল আবার গর্জন করে উঠল, নট নাও। সুধীরবাবু আর সামনে দাঁড়াবার সাহস করলে না, একেবারে ঘরের বাইরে এসে বাজল। ঘরের বাইরে আসতে দ্বিজপদ বললে, কেমন মেজাজ দেখলেন বাবু সাহেবের? সুধীরবাবু বললে, তোর সাহেবের মেজাজের বালাই নিয়ে এবার আমরা মরে যাব দ্বিজপদ। এবার সমস্ত আপিসটাই মারা যাবে তোর সাহেবের জন্য। কবে তোর সাহেব নিজে মারা যাবে সেটা বলতে পারিস? দ্বিজপদ বললে, ও শালা আমার সাহেব নয় তো, শুয়োরের বাচ্চা। বাইরে মুখে যে যায় বলুক, মনে মনে কিন্তু দ্বিজপদ সাহেবের দীর্ঘ জীবনে কামনা করে। বলে, জয় বাবা জগন্নাথ, জয় বাবা বলরাম, সাহেবকে আমার বাঁচিয়ে রেখো বাবা। আর কটা মাস বাঁচিয়ে রাখলেই দ্বিজপদকে আর চাকরি করে খেতে হবে না। পায়ের উপর পা দিয়ে আয়েশ করে দেশে গিয়ে শেষ জীবনটা কাটিয়ে দিতে পারবে। আর কটা মাস, বেশি দিন নয়, মাত্র আর কয়টা মাস। রেলের বাবুরা মিলিটারি পোশাক পরে প্যারেড করে আর হাঁপায়, কখনো তো অভ্যেস নেই। কটা টাকার জন্য বেমালুম দাসখত লিখে দিয়েছে বাবুরা। যারা জীবনে কখনো ধুতি কামিজ ছাড়া পরেনি, তারাই আবার পরেছে প্যান্ট কোট। দ্বিজপদ বাবুদের দিকে চেয়ে হাসে, বলে, দেবে যখন গরু খাইয়ে তখন বুঝবেন ঠেলাটা। কেন, গরু খাওয়াবেন কেন? বাবুরা রেগে যায় দ্বিজপদর কথা শুনে, বলে, গরু অমনি খাওয়ালেই হলো? দ্বিজপদ বলে, তা বাবু লড়াইয়ে গেলে খাওয়াবে না? লড়াইতে নিয়ে গিয়ে কি কালীঘাটের পাঠার মাংস খাওয়াবে ভেবেছেন? সত্যি বাবুদেরও ভয় লেগে গিয়েছিল। দুটো টাকার জন্য শেষকালে হয়তো যাত্রায় খোয়াতে হবে। দ্বিজপদের কি, দ্বিজপদের কিসের ভাবনা? ঘোষাল সাহেব যতদিন আছে দ্বিজপদ ততদিন মজা লুটে নাও, তারপর বুঝবে ঠেলা। দ্বিজপদ ছাড়া আর সবাই মিলিটারিতে যোগ দিয়েছে, নাম সই করেছে। ট্রাফিক অফিসে এক দ্বিজপদই সই করেনি, আর সই করেনি সেন সাহেব। সেন সাহেব তখনও অফিসে আসেনি। একজন বাঙালি বাবু এসে মধুকে জিজ্ঞেস করলে, সেন সাহেব আছে? মধু বললে, না। কখন আসবে সাহেব? মধু বললে, আসবে দেরিতে, আসতে দেরি হবে সাহেবের। লোকটা তখনও ঘোরাঘুরি করতে লাগলো। কোণের দিকে একটা বেঞ্চি পাতা ছিল, তার উপর গিয়ে বসল। মধু বললে, আপনি বরং কাল আসবেন বাবু, আজকে আর দেখা হবে না। কেন, আজকে কি হলো? এখন অনেক কাজ সাহেবের, আপিসে এসে কারোর সঙ্গে দেখা করবেন না আজকাল। লোকটা বললে, আমার সঙ্গে দেখা করবে? সেন সাহেব আমার বন্ধু, একসঙ্গে এক ক্লাসে এক স্কুলে পড়েছি। লোকটার কথা শুনে মধু যেন কেমন অবাক হয়ে গেল। সেন সাহেবের বন্ধু? হে আবার কেমন বন্ধু রে বাবা! সেন সাহেবের আপিসে আসতে অনেক দেরি হয়ে গেল। বেলা যখন 12টা, তখন আপিসে এসে হাজির হলো দীপঙ্কর। সমস্ত সকালটা কেটেছে রাইটার্স বিল্ডিংয়ে। বর্মা ইভাকুইচ আপিসের সামনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। সেদিনও খুব ভিড়। দীপঙ্কর রসিদটা দিতে ভেতরের ক্লার্ক বললে, ভুবনেশ্বর মিত্র। তারপর ঠিকানাটা দেখলে। অনেক কাগজপত্র খোঁজাখুঁজি করলে, অনেক ফাইল, অনেক পুঁথি, অনেক নথি। তারপর বললে, না স্যার, এখনও ট্রেস পাওয়া যায়নি। দীপঙ্কর বললে, এর আগে অনেকবার এসে ফিরে গিয়েছি, একটু ভালো করে দেখুন না।
ক্লার্কটা বললে, খুব ভালো করেই দেখেছি স্যার, যাদের ট্রেস পাওয়া গেছে তাদের লিস্ট দেখেছি, আর যাদের ট্রেস পাওয়া যায়নি তাদের লিস্টও দেখেছি, কোনো লিস্টেই তার নাম নেই। তারপর লম্বা একখানা লিস্ট দেখিয়ে বললে, আর এই দেখুন ক্যাজুয়ালিটি লিস্ট, যারা বোমা পড়ে মারা গেছে তাদের লিস্টেও নাম নেই। আপনি পরে আরেক দিন আসবেন। দীপঙ্কর সেখানে আর দাঁড়ায়নি। তারপর সেখান থেকে সোজা আপিসে আসতেই নিজের ঘরে ঢুকতে গিয়ে কে যেন পাশ থেকে ডাকলে, দীপু। দীপঙ্কর চেয়ে দেখলে, কে? লোকটা এতক্ষণে সামনে এসে দাঁড়ালো। বললে, আমায় চিনতে পারলে না? কে তুমি? আমি লক্ষণ সরকার, সেই কালীঘাট স্কুলের ইনফ্যান্ট ক্লাসে একসঙ্গে। তুমি লক্ষণ? এসো এসো। আশ্চর্যই বটে। তা আশ্চর্য ঘটনাই ঘটেছিল সেই দিন। সেই ছোটবেলাকার লক্ষণ সরকার, সেই ছোটবেলায় যখন তখন মাথায় চাটি মারত, রাস্তায় পথে বাজারে সব জায়গায় অপমান অত্যাচারের অ্যাক্সেস করত যেই লক্ষণ, সেই আজ এসেছে দীপঙ্করের কাছে। ততক্ষণে দীপঙ্কর নিজের ঘরে এসে চেয়ারে বসেছে। বললে, বসো বসো। তা কি মনে করে? তুমি আমায় চিনতে পেরেছ তো ভাই? দীপঙ্কর বললে, খুব চিনেছি। হঠাৎ কি জন্যে? লক্ষণ বললে, ভাই, আমি ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ছোটবেলাকার সব কথা তুমি ভুলে যাও। আমিও অনেক বড় হয়ে গেছি, সে বয়সও আর নেই। তুমিও এখন অনেক বড় হয়ে গেছো। আসল কথাটাই বলে ফেলো না। লক্ষণ বললে, আমায় একটা চাকরি করে দিতে হবে ভাই। চাকরি? চমকে উঠল দীপঙ্কর। সেই লক্ষণ সরকার আজ এত লোক থাকতে চাকরি চাইতে এলো তার কাছে? এত সাহস হলো তার? একটু লজ্জা করছে না দীপঙ্করের কাছে চাকরি চাইতে? সেই লক্ষণ সরকার আজ নিজে এসে তার কাছে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। দীপঙ্করের মনে হলো এক চড় কষিয়ে দেয় লক্ষণ সরকারের গালে। বলে, মনে নেই? মনে নেই সেই সব দিনের কথা, যেদিন রাস্তায় অকারণে অপমান করেছে, বই কেড়ে নিয়েছে, খাতা কেড়ে নিয়েছে, মেডেল কেড়ে নিয়েছে, খাবার কমলা লেবু কদমা সমস্ত কেড়ে নিয়েছে? মনে নেই? কিন্তু নিজেকে সামলে নিলে দীপঙ্কর, আত্মসম্বরণ করে নিলে হঠাৎ। লক্ষণ সরকার তখনও মুখের দিকে চেয়ে চুপ করে প্রতীক্ষা করছিল। দীপঙ্কর অনেকক্ষণ পর বললে, আচ্ছা যাও, দেখি আমি কি করতে পারি। লক্ষণ বললে, আমি ভীষণ বিপদে পড়েই তোমার কাছে এসেছি ভাই, আমি একেবারে খেতে পাচ্ছি না। দীপঙ্কর বললে, তুমি এখন যাও, পরে দেখা করো। কবে আসবো? আমি একটা দরখাস্তও এনেছিলাম, এই নাও। দীপঙ্করের হঠাৎ রাগ হয়ে গেল। বললে, চাকরি কি আমার হাতের জিনিস যে তুমি চাইলেই আমি দিয়ে দেব? লক্ষণ সরকার কি বলবে বুঝতে পারলে না, দরখাস্তখানা রেখে ঘর থেকে বেরিয়ে চলে গেল। দীপঙ্কর অনেকক্ষণ পর দরখাস্তখানা হাতে তুলে নিলে, তারপর ছিঁড়েই ফেলতে যাচ্ছিল সেইখানা, কিন্তু কি মনে হলো আবার রেখে দিলে টেবিলে। তারপর সুধীর বাবুকে ডাকলে। সুধীর বাবু আসতেই দীপঙ্কর বললে, কোথাও ভ্যাকেন্সি আছে ট্রাফিকে? সুধীর বাবু কিছুক্ষণ ভাবলে, তারপর বললে, আছে স্যার। কোথায়? জার্নাল সেকশনে। জার্নাল সেকশনে ভ্যাকেন্সি কোথায়? সুধীরবাবু বললে, আগে গাঙ্গুলিবাবুর জায়গায় একটা টেম্পোরারি ভ্যাকেন্সি আছে। গাঙ্গুলিবাবু তো অনেক দিনই আসছেন না, তিনি সেই যে কাশ্মীরে চলে গিয়েছেন। দীপঙ্কর বললে, ঠিক আছে,
এই ভদ্রলোককে ওই ভ্যাকেন্সিতে রাখুন যতদিন না গাঙ্গুলি বাবু আসেন। আর একটা কথা। সুধীরবাবু যেতে যেতে দাঁড়িয়ে পড়লে। দীপঙ্কর বললে, আর একটা কথা, মিস মাইকেলের ভ্যাকেন্সিতে কোনো লোক নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার। কে? কাকে নেওয়া হয়েছে? সুধীরবাবু বললে, মিস্টার ঘোষালের একজন ক্যান্ডিডেট। কে? নাম কি? সুধীরবাবু বললে, মিসেস ঘোষ। সেন সাহেব একেবারে লাফিয়ে উঠেছে। কে মিসেস ঘোষ? মিসেস ঘোষ? পুরো নাম কি? একসঙ্গে অনেকগুলো প্রশ্নের ঝড় বয়ে গেল যেন। সুধীরবাবু সেন সাহেবের মুখ দেখে ভয়ে আতঙ্কে একেবারে শিউরে উঠেছে। বলুন, কোন মিসেস ঘোষ? আগে মিসেস সতী ঘোষ। লক্ষ্মীদি সেদিন ভেবেছিল অত ভোরে হয়তো দীপু ঘুম থেকেই উঠবে না। সকাল 7টায় প্লেন এসে পৌঁছবে। এতদিন পর, এত বছর পর মানুষ আসছে। 1 ঘন্টা কি 1.5 ঘন্টা অন্তত পৌঁছতে লাগবে দমদমে। গাড়ির ভেতরে উঠেছিল দাতার বাবু আর লক্ষ্মীদি, আর গাড়ি চালাচ্ছিল সুধাংশু। স্টেশন রোডের ঠিকানা সুধাংশু চেনে, অনেকবার মিসেস দাতারকে নিয়ে এসেছে। ট্রাম রাস্তা থেকে মোড় ঘুরতেই দেখা গেল অনেক মানুষের ভিড় জমেছে দীপুদের বাড়ির সামনে। সুধাংশু বললে, ওখানে অনেক ভিড় দেখছে মিসেস দাতার। লক্ষ্মীদিও বুঝতে পারলে না এত ভোরে ওখানে কিসের ভিড়। কিছু পুলিশও দাঁড়িয়ে আছে। গাড়িটা কাছে যেতে মেয়েলি গলার কান্না ভেসে গেল। কে যেন ভেতর থেকে কাঁদছে গলা ফাটিয়ে। আর ভিড়ের মধ্যে সেই ভোরবেলায় দীপঙ্করের লম্বা চেহারাটা দেখা যাচ্ছিল, স্পষ্ট দীর্ঘ চেহারা। আর তার পায়েরই কাছেই যেন কার ক্ষতবিক্ষত শরীর মাটিতে শোয়ানো ছিল। দরদর করে রক্ত পড়ছে, আর পাড়ার লোকজন চাকর বাকর ঝি চারিদিক ঘিরে রয়েছে। লক্ষ্মীদের গাড়িটার শব্দ পেয়ে দীপঙ্কর মুখ ফিরিয়ে চাইলে। সুধাংশু গাড়িটা থামাতে লক্ষ্মীদি একেবারে ভিড় ঠেলে দীপঙ্করের কাছে গিয়ে দাঁড়ালো। বললে, এ কে দীপু? দীপঙ্কর বললে, আমার এক কাকা। তোর তো কাকা ছিল না কখনো, কি হয়েছে এনার? দীপঙ্কর বললে, মিলিটারি লরিতে ধাক্কা খেয়ে মারা গেছেন। কখন হলো? কোথায়? রাস্তায়? দীপঙ্কর বললে, কাল সকালবেলা বাড়ি থেকে রাগ করে না খেয়েই বেরিয়ে পড়েছিলেন। কেউ কোনো খোঁজ পায়নি। এখন ভোররাত্রে পুলিশ নিয়ে এলো। লক্ষ্মীদি বলবার মতো কোনো কথাই খুঁজে পেলে না। সমস্ত জায়গাটায় শোকাচ্ছন্ন হয়ে উঠেছে। বাড়ির দরজার আড়াল থেকে মেয়েটার আর্তনাদে আবহাওয়াটা কেমন যেন মর্মভেদী হয়ে উঠেছে। সুধাংশু, দাতারবাবু, লক্ষ্মীদি সবাই বোবার মতো এক দৃষ্টে রক্তমাখা নিষ্প্রাণ দেহটার দিকে অপলক দৃষ্টিতে দেখতে লাগল। দীপঙ্করের মুখেও যেন ভাষা ফুরিয়ে গিয়েছে। লক্ষ্মীদি বললে, আমি আসি ভাই দীপু, আমার একটা জরুরি কাজ আছে। আমার ছেলে আসছে আজ 7টায়। কে? মানস? হ্যাঁ রে, দেরি হলে হয়তো অসুবিধে হবে। এত বছর পর আসছে তো, তোকে নিয়ে যেতেই এসেছিলাম। তা দীপঙ্কর বললে, তাহলে এসো। সবাই আবার গাড়িতে গিয়ে উঠল। দীপঙ্কর বললে, তোমার সঙ্গেও আমার অনেক কথা আছে লক্ষ্মীদি। কি কথা রে? সেসব পরে বলবো। সারা জীবনটার আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না লক্ষ্মীদি। কেন হয় এ? কেন এমন হয় কে জানে? কে বলে দেবে আমায়? লক্ষ্মীদি হাসল, বললে, কেন রে, কি হলো? দীপঙ্কর বললে, জানো, সত্যি আমাদের অফিসে চাকরি করতে ঢুকেছে। সে কি রে?
লক্ষ্মীদিও খানিকক্ষণের জন্য স্তম্ভিত হয়ে চেয়ে রইল দীপঙ্করের মুখের দিকে, কিন্তু তখন আর বেশি কথা শুনবার সময় নেই। সুধাংশু গাড়িতে স্টার্ট দিয়েছে। লক্ষ্মীদি শুধু যেতে যেতে বললে, পরে সব শুনবো খন, আসিস একদিন। সেই দিন সন্তোষ কাকার সেই অপঘাত মৃত্যুটা দেখে মনে হয়েছিল যেন সেটা শুধু অপঘাত মৃত্যুই নয়, সেই মৃত্যু যেন মানুষের সঙ্গে মানুষের যুদ্ধের প্রথম বলি, প্রথম হত্যা। মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ আরও বেঁধেছে। যুদ্ধে শেষ হয়নি পৃথিবীতে। মানুষ শিক্ষা পেয়েছে, সভ্যতা পেয়েছে, ধর্ম পেয়েছে, সমাজ পেয়েছে। সব পেয়েও মানুষ যে কিছুই পায়নি, সন্তোষ কাকার মৃত্যু যেন তারই প্রমাণ। সন্তোষ কাকা কি পৃথিবীতে একজন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তোষ কাকারা আত্মবলিদান দিয়েছে মানুষের লড়াইতে। সন্তোষ কাকারা জানে না কি তাদের অপরাধ, আর কেনই বা তাদের এই শাস্তি। সন্তোষ কাকারা বুঝতেই পারেনি কে তাদের ভাগ্য বিধাতা, আর কি বা তার বিচার। শুধু কলকাতার এই পূর্ব প্রান্তেই নয়, শুধু বাংলাদেশের প্রান্তরে প্রান্তরেই নয়, শুধু ভারতবর্ষের প্রদেশে প্রদেশেই নয়, সমস্ত পৃথিবীর জলে স্থলে জনপদে সন্তোষ কাকারা আত্মবলি দিয়েছে অকারণে। তারা জানতেও পারেনি কেন এই যুদ্ধ, কেন এই শত্রুতা। তারা জার্মানি দেখেনি, ইটালি দেখেনি, ইংল্যান্ড দেখেনি, আমেরিকা দেখেনি, জাপানও দেখেনি। তারা বোঝেনি কেন জার্মানি তাদের শত্রু, আবার কেন আমেরিকা তাদের বন্ধু। তারা কিছুই দেখতে পায় না। শুধু দেখেছে প্রচণ্ড দুর্ভিক্ষ, শুধু দেখেছে প্রাণঘাতী মৃত্যু। মৃত্যুই সন্তোষ কাকাদের সব প্রশ্নের নির্বাক উত্তর দিয়ে দিয়েছে। মৃত্যুই সন্তোষ কাকাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে। যদি সন্তোষ কাকা বেঁচে থাকতো তাহলে হয়তো দীপঙ্করের মতোই জানতে পারত তাদের মৃত্যুর জন্য মিলিটারি লরি দায়ী নয়, বোমা বারুদ রাইফেল কিছুই দায়ী নয়। দায়ী আমেরিকার ডলার, দায়ী ইংল্যান্ডের পাউন্ড, লিরা, জার্মানির মার্ক, ফ্রান্সের ফ্রাঙ্ক, জাপানের ইয়েন আর ইন্ডিয়ার টাকা। সমস্ত বাড়িটাই ফাঁকা হয়ে গেল। ক্রমে আরও রাত হলো, আরও গভীর রাত। ফাঁকা হয়ে এলো ভিড়, ফাঁকা হয়ে এলো পৃথিবী। দীপঙ্করের পৃথিবীতে তখন সমস্ত নিস্তব্ধ। শুধু একতলার ঘরখানা থেকে এক টানা একটা কান্নার আওয়াজ তখনও ক্ষীরোদার বুক চিরে বাইরের বাতাসের কানে এসে বিঁধছে। অনেক সান্ত্বনা দিয়েছে দীপঙ্কর, কিন্তু কাকে দেবে সান্ত্বনা? কে চাইছে সান্ত্বনা? শোকের প্রতিকার কেমন করে করবে দীপঙ্কর? পৃথিবীর সমস্ত মানুষের শোকার্ত আত্মাকে সান্ত্বনা স্তোক দিয়ে দীপঙ্কর একলা কেমন করে ভোলাবে? প্রত্যেক দিনের মতো কাশি এসে দাঁড়িয়েছিল দরজার সামনে। প্রত্যেক দিনই আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগখানা নিয়ে পড়তে বসে। প্রথম পাতা থেকে আরম্ভ করে কদিনের মধ্যেই অনেকখানি শিখে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। একটা স্লেটও কিনে দিয়েছে দীপঙ্কর। চমৎকার হাতের লেখা হয়েছে কাশির। এই প্রথম ভাগ শেষ করেই দ্বিতীয় ভাগ ধরবে, সঙ্গে সঙ্গে ধারাপাত। কাশি বলে, ইংরেজি পড়াবেন না দাদাবাবু? দীপঙ্কর বলে, তোকে সব পড়াবো, ইংরেজি ফার্স্ট বুকও কিনে দেব। তুই পারবি তো ইংরেজি শিখতে? আজ কিন্তু দীপঙ্কর নিজেই বারণ করলে, বললে, আজ থাক কাশি, আজকে আর পড়াতে ভালো লাগছে না। প্রত্যেক দিন সন্ধ্যের পর বাড়ি এলেই দীপঙ্কর পড়াতে বসে কাশিকে। মনে হয় কাশির মধ্যে দিয়েই দীপঙ্কর যেন নতুন করে নিজেকে গড়ে তুলবে। দীপঙ্কর যা পায়নি তাই পাবে কাশির মধ্য দিয়ে। দীপঙ্কর যা জানেনি কাশির মধ্য দিয়েই তা জানবে। এই সংসার, মা নিজের হাতে গড়া সংসারকে কাশিকে দিয়ে যেন নতুন করে গড়ে তুলবে।
দীপঙ্কর যে যন্ত্রণাটা পেয়েছে কাশি যেন তা না পায়। কাশি যেন দীপঙ্করের না পাওয়া সম্পদে সম্পূর্ণ হয়ে ওঠে। কিন্তু আজ আর ভালো লাগলো না। সন্তোষ কাকার মৃত্যু যেন বিকল করে দিলে সমস্ত চৈতন্যকে। তারপর আরও রাত হলো। জীবনে কতবার শ্মশানে যেতে হয় মানুষকে, সেই শ্মশানেই আরেকবার যেতে হয়েছিল আজ। শ্মশানে গেলেই যেন সেই পুরনো ঈশ্বর গাঙ্গুলি লেনের কাছাকাছি যেতে হয়। যেতে হয় একেবারে নিজের জীবনের ছোটবেলাকার কাছাকাছি। সমস্ত জীবনটাই পরিক্রমা করে আসতে হয়। ছোটবেলা থেকে এতখানি পথ যেন বড় ছোট, যেন বড় সংকীর্ণ বলে মনে হলো। যেন এই সেদিন সে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, এই সেদিন সে বড় হলো আর দু চোখ ভরে দেখে নিলে পৃথিবীকে। কিন্তু কই, পৃথিবী কি দীপঙ্করের সঙ্গে এতটুকু এগিয়েছে? দীপঙ্করের সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষ কি এতটুকু বড় হয়েছে? বাড়িতে সেদিন কেউ ছিল না। পাশের বাড়ির 2-1 মহিলা এসে ক্ষীরোদার পাশে বসেছিলেন। তাকে সান্ত্বনা দিয়ে ভোলাবার চেষ্টাও করেছিলেন। দীপঙ্করেরা শ্মশান থেকে এসে শুনতে পেয়েছে ক্ষীরোদার অব্যক্ত কান্নার আওয়াজ। দীপঙ্করের মনে হলো ও ক্ষীরোদা নয়, যেন ক্ষীরোদার গলার কান্নাই নয় ওটা, একটা অস্ফুষ্ট অপরিণীত আরতি। ধরিত্রীর অন্তঃস্থল ভেদ করে ওপরে উঠে আসছে অক্লান্ত ধারায়। বলছে, আমাকে মুক্তি দাও, আমাকে শাস্তি দাও, আমার দুঃখের ভার লাঘব করো তুমি। দীপঙ্কর অনেকক্ষণ ধরে শুনতে লাগলো কান পেতে। তারপর একসময় নিচে নামলে, তারপর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ক্ষীরোদা তখনও দেখতে পায়নি। দীপঙ্কর বলতে গিয়ে থেমে গেল। এতদিন সন্তোষ কাকার মেয়ে এই বাড়িতে আছে, কিন্তু কখনো মুখোমুখি একটা কথাও বলেনি। জিভটা কেমন যেন আটকে গেল। কেমন করে কথা বলতে হবে তাই যেন ভেবে পেলে না। তারপর অনেক চেষ্টা করে বললে, কেঁদে কিছু লাভ নেই, যিনি গেলেন তাকে তো কাঁদলে আর ফেরত পাওয়া যাবে না। যেন মন্ত্রের মতো কাজ হলো। হঠাৎই কান্না থেমে গেল ক্ষীরোদার। দীপঙ্কর বললে, আজ রাতটা তুমি বরং ওপরে শও, আমি নিচে শুচ্ছি। আমি কাল থেকে ছি রাখবার ব্যবস্থা করছি একটা। তারপর কাশিকে ডাকলে, কাশি। কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষীরোদা এক কাণ্ড করে বসল। একেবারে হুড়মুড় করে দীপঙ্করের পায়ের ওপর মাথাটা রেখে হাউ হাউ করে কেঁদে উঠল। বললে, আপনার দুটি পায়ে পড়ি, আমায় আপনি আর যন্ত্রণা দেবেন না। হঠাৎ ক্ষীরোদার এই ব্যবহারে দীপঙ্কর যেন স্তম্ভিত হয়ে গেল। তার মুখ দিয়ে আর একটা কথাও বেরোলো না। আস্তে আস্তে সেইখান থেকে পা দুটো সরিয়ে নিলে। না জেনে ক্ষীরোদার মনের কোন তন্ত্রাতে আঘাত দিয়ে ফেলেছে তা সে কিছুই বুঝতে পারল না। দীপঙ্কর হতবাক, কাশিও হতবাক। তারপর বিস্ময়ে, লজ্জায়, আতঙ্কে দীপঙ্কর আবার তার নিজের ঘরের ভেতর গিয়ে ঢুকে পড়ল। সকাল 10টা থেকেই কানাঘুষো চলছিল আপিসে। প্রথমে চুপি চুপি, তারপর প্রকাশ্যে। দ্বিজপদই প্রথমে দেখেছিল। লাল শাড়ি, কোঁকড়ানো চুল, সিঁথিতে সিঁদুর। ঘোষাল সাহেবের গাড়ি থেকেই নামলো। তারপর সোজা ঘোষাল সাহেবের সঙ্গেই ঢুকে পড়ল। তারপর এক কান থেকে আরেক কানে উঠল কথাটা। কেজি দাসবাবু নিজের চোখে দেখে এলো। এসে বললে, ওহে, দেখে এলাম তোমাদের মিসেস ঘোষকে। মিসেস ঘোষ নামটা কদিন থেকেই মুখে মুখে রটছিল। এতদিন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরাই এই পোস্টে একচেটিয়া ছিল। এই প্রথমবার এলো বাঙালি মেয়ে, একেবারে সিঁদুর পরা বাঙালি মেয়ে। ট্রাফিক স্টেশনেও কথাটা গিয়ে পৌঁছল। যারা ডেলি প্যাসেঞ্জার তারা একটু দেরি করে এসেছিল অফিসে। এসেই খবরটা শুনলে। বললে, কীরকম দেখতে? এস্টাবলিশমেন্ট সেকশনে সুধীর বাবুর কাছেই বেশি ভিড়।
সুধীরবাবু নিজে গিয়ে সই-সাবুত করিয়ে নিয়ে এসেছে। প্রথম চাকরির দিন। নাম ধাম লেখা, অনেক রকমের ফর্মালিটি আছে রেলের অফিসে। তা মিসেস ঘোষকে কিছুই করতে হয়নি। মিস্টার ঘোষাল নিজেই ডেকে পাঠিয়েছিলেন সুধীরবাবুকে। সুধীরবাবুই নিজে এসে পার্সোনাল ফাইলে যা কিছু লিখবার দরকার হয়েছিল সবই লিখে নিয়েছে। সুধীরবাবু জিজ্ঞেস করেছিল, এর কি ডেজিগনেশন লিখব স্যার? স্টোনোগ্রাফার? সতী বলেছিল, আমি তো শর্ট হ্যান্ড জানি না। মিস্টার ঘোষাল বলেছিল, লিখুন পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনার স্টোনোগ্রাফারের কাজটা কে করবে? মিস্টার ঘোষাল বলেছিল, টাইপিস্ট সেকশন থেকে একজন টাইপিস্ট দাও আমাকে। তা সেই ব্যবস্থাই হয়েছিল। আসলে গভর্নমেন্ট অফিসে সবই হয়। আইন মানতেও যতক্ষণ, আইন ভাঙতেও ততক্ষণ। আইনের অত কড়াকড়ি বালাই নেই বলেই গভর্নমেন্ট অফিসের আইন অত ঢিলে। যেখানে আইন আছে সেখানে আইনের ফাঁকও আছে। সেই অসবর্ণ সাহেবের আমল থেকেই এইরকম চলে আসছে। মিস্টার ঘোষালেরা সমস্তই জানে, সুধীরবাবুরাও সমস্ত জানে। গাঙ্গুলিবাবুর প্রমোশনের বেলাতে আইনের কড়াকড়ি দেখানো হয়, আবার মিসেস ঘোষের চাকরির সময় আইনের ফাঁকটাকেও কাজে লাগানো হয়। আইন আছে বলেই আইন ভাঙার এত দরকার হয়, আর আইন ভাঙবার দরকার হয় বলেই আইন তৈরি করতে হয়। আসলে আইনটা কিছুই নয়, স্বার্থ সিদ্ধিটাই বড় কথা। আইনই যদি মানতে হবে তাহলে সুধীরবাবুকে অত মাইনে দিয়ে রাখা কেন? আসলে সুধীরবাবুদের সৃষ্টিই হয়েছে আইন মানবার জন্য ততটা নয়, যতটা আইন ভাঙার পথটা বাদলে দেবার জন্য। রঞ্জিতবাবু বললে, তাহলে এবার থেকে কি বাঙালি মেয়েও অফিসে ঢুকবে নাকি সুধীরবাবু? সুধীরবাবু বললে, আমাকে বলছিস কেন? আমি তো হুকুমের চাকর রে। তাহলে 250 টাকা গ্রেডে কোন আইনে হয় সুধীরবাবু? শর্ট হ্যান্ড জানে না, কিছু না। সুধীরবাবু বললে, হয় রে বাপু হয়। ঘোষাল সাহেব বললে সবই হয়। ঘোষাল সাহেবের ইচ্ছে হলেই নতুন করে আইনও তৈরি হয়। পাশবাবু সকালবেলায় দেখেছিল। ঘোষাল সাহেব গাড়ি থেকে নামতেই পাশবাবু মাটি পর্যন্ত মাথা নিচু করে বলেছিল, গুড মর্নিং স্যার। মাথা তুলতে সঙ্গে সঙ্গে আরেকজন মেয়ে মানুষ, হয়তো বউ, কিংবা হয়তো বউ নয়, বন্ধুর বউ। দরকার কি বাবা অত ঝঞ্ঝাটে? তাকেও মাথা নিচু করে নমস্কার করলে। গুড মর্নিং ম্যাডাম। রঞ্জিতবাবু জিজ্ঞেস করলে, তা কেমন চেহারা দেখলেন পাশবাবু? পাশবাবু বললে, আহা, যেন সাক্ষাৎ আমার মা। তা আপনি তাকে গুড মর্নিং করতে গেলেন কেন? পাশবাবু বললে, আরে বাবা, তোরা আজকালকার ছেলে, কিছুই জানিস না। সব দেবতাকেই খুশি রাখা ভালো। কখন কে বিগড়ে যাবে আর চাকরিটি চলে যাবে কিছু বলা যায়? সমস্ত অফিসের কথাবার্তাগুলো অফিসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সব সেকশনেই ওই একই আলোচনা, একই বিষয়বস্তু। এতদিন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েরাই একচেটিয়া কাজ চালিয়ে এসেছে অফিসে। তারা গাউন পরে, লিপস্টিক মেখে, হিল তোলা জুতা খটাখট করে অফিসে এসেছে গেছে। কেউই তাদের নিয়ে তেমন মাথা ঘামায়নি। তারাও মেয়ে মানুষ, কিন্তু মেয়ে মানুষ হয়েও তারা বাঙালি পুরুষের আলোচনার বিষয়বস্তু হতে পারেনি। এইবার এসেছে খাঁটি বাঙালি মেয়ে, খাঁটি বাঙালি বাড়ির বউ। ও কি পাস সুধীরবাবু? সুধীরবাবু বললে, বিএ পাস। কত বয়স? পার্সোনাল ফাইলে সবই লিখতে হয়, এজ, এডুকেশন, হাজব্যান্ডের নাম, সব কিছু। তা কাদের বাড়ির বউ? হাজব্যান্ডের নাম কি? প্রথমে মিস্টার ঘোষাল ওসব লিখতে চায়নি। অ্যাংলো ইন্ডিয়াদের যেমন ফাদারের নাম লিখবার নিয়ম নেই, তেমনি। মিস্টার ঘোষাল বলেছিল, ও
ওই কলমটা ব্ল্যাঙ্ক থাক। সুধীরবাবু তখনও ফাইলটা নিয়ে দাঁড়িয়ে আছে। সতীও চুপ করে বসেছিল। বললে, কেন ব্ল্যাঙ্ক থাকবে কেন? লিখুন আপনি, আমি বলছি। মিস্টার ঘোষাল বললে, কেন মিসেস ঘোষ? ও কলম এক্ষুনি ফিল আপ করবার দরকার নেই, ও পরে করলেও চলবে। সতী বললে, না, লিখে নিন হাজব্যান্ডের নাম সনাতন ঘোষ, ঠিকানা। স্বামীর নাম, ঠিকানা, বংশকুলুজি সমস্তই লিখে নেওয়া হলো। সতী যেন নিশ্চিন্ত হলো সমস্ত পরিচয় প্রকাশ করে দিয়ে, যেন দরকার হলে সে শাশুড়ির নামও প্রকাশ করে দিতে কুণ্ঠিত হতো না। রেলের চাকরির খাতায় লেখা থাক কোন বংশের বউ, কার পুত্রবধূ কোন প্রয়োজনে এইখানে এই রেলের আপিসে চাকরি করতে আসতে বাধ্য হয়েছে। লোকে জানুক অগাধ টাকা থাকলেও কেন একজন মেয়ে কোন পরিচয়ে এসে রেলের চাকরিতে ঢোকে এবং কোন প্রয়োজনে। সতী বললে, আমি কোন ঘরে বসবো মিস্টার ঘোষাল? মিস্টার ঘোষালের তখন কাজ আরম্ভ করবার কথা। আজকাল কাজের শেষ নেই মিস্টার ঘোষালের। বাইরে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। মার্চেন্টরা স্লিপ দিয়েছে ভেতরে। সবাই চায় ওয়াগন। সোনা নয়, রূপো নয়, হিরে নয়, মুক্ত নয়, টাকা কড়ি সম্মান প্রতিপত্তি কিছুই নয়, এমনকি ভগবানও নয়, শুধু ওয়াগন। পৃথিবী শুদ্ধ মানুষ একখানা ওয়াগনের জন্য স্বর্গমত্র চষে বেড়াচ্ছে। আর কোনো কথা নেই কারোর মুখে, শুধু ওয়াগন আর ওয়াগন। একখানা ওয়াগন পেলে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম সমস্তই পাওয়া হয়ে যায়। দীপঙ্কর যখন আপিসে এসে পৌঁছলো তখন সবাই এসে ঢুকছে আপিসে। প্রতিদিনের মতো হাতে কলম তুলে নিয়েছে। ড্রয়ার থেকে কাগজ বার করে ক্লার্করা দুর্গা নাম লিখতে শুরু করবে। তারপর টিমে চালে ফাইল আসবে, ফাইল যাবে, আর তারপর রেলের চাকা চলতে শুরু করবে। কোথায় কত দূরে রেল লাইন, কোথায় লাইন ক্লিয়ার, আর কোথায় ইঞ্জিন। তবে এখানেই হেড অফিসের বাবুদের কলমের কালি কতবার শুকোবে, বাবুদের চোখে কতবার ঘুম নেমে আসবে, কতবার অ্যালুমিনিয়ামের গ্লাসে চা আসবে। কিন্তু ওয়াগন সাপ্লাই বন্ধ হবে না মিস্টার ঘোষালের। 10টা ওয়াগন যাবে মণিহারি ঘাটে, 12টা শিলিগুড়িতে, 30টা ময়মনসিংহে। সকাল থেকে সন্ধে পর্যন্ত মিস্টার ঘোষালের কলমের একটা খোঁচায় বেঙ্গলের 100টা মার্চেন্ট রাতারাতি কোটিপতি হয়ে উঠবে। কাজ তখন খুব চলছে সেন সাহেবের ঘরেও। হঠাৎই মধু ঢুকে একখানা স্লিপ দিয়ে গেল। দীপঙ্কর কাজের মধ্যেই স্লিপটা তুলে নিলে। বললে, কে দিয়েছে? মধু বললে, নতুন মেম সাহেব। নতুন মেম সাহেব? দীপঙ্কর তাড়াতাড়ি ভাঁজটা খুলে পড়লে। ছোট্ট স্লিপ, নিজেই সই করেছে সতী। সতী লিখেছে, দীপু, আজ থেকে তোমাদের অফিসে চাকরি নিয়েছি। কখন তোমার হাত খালি থাকবে আমি একবার দেখা করতে চাই। ইতি সতী। স্লিপটা পড়েই দীপঙ্কর দাঁড়িয়ে উঠল। বাইরে এসেই সোজা গেল মিস মাইকেলের ঘরের দিকে। দরজাটা বন্ধই ছিল। সেন সাহেবকে দেখে দ্বিজপদ এগিয়ে এলো। বললে, ছিলাম হুজুর। দীপঙ্কর বললে, এই ঘরের দরজা বন্ধ কেন? ঘোষাল সাহেব বন্ধ করে দিয়েছে হুজুর। সাহেবের ঘরের ভেতর দিয়ে রাস্তা, নতুন মেম সাহেব এসেছে ভেতরে। মিস্টার ঘোষালের ঘরের ভেতর দিয়ে দীপঙ্কর ঢুকছিল। তারপর ডান দিকে মিস মাইকেলের ঘরে যাবার রাস্তা। ঘরে তখন একজন মার্চেন্ট বসে। আপিসের নানা কাজে পাবলিক এসে দরবার জমিয়েছে ঘরে। ওয়েল। মিস্টার ঘোষাল মুখ তুলে দীপঙ্করকে দেখে রেগে আরও কালো হয়ে উঠল। বললে, ওখানে কি চান সেন? ওদিকে কি? দীপঙ্কর বললে, মিসেস ঘোষ এখানে আছে? হ্যাঁ আছে, কিন্তু তাতে তোমার কি? তুমি ওখানে যাচ্ছ কেন? সি ইজ মাই পিএ।
আমার একটু কাজ আছে বলেই দীপঙ্কর ভেতরে ঢুকতে যাচ্ছিল। মিস্টার ঘোষাল উঠে দাঁড়িয়ে বললে, স্টপ দেয়ার। হঠাৎই দীপঙ্কর বাধা পেয়ে সেইখানে দাঁড়িয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে তাকে কর্তব্য ঠিক করে নিতে হবে। গুজরাটি ভদ্রলোকও অবাক হয়ে মুখ তুলে চাইল। মিস্টার ঘোষাল বললে, তোমার কি কাজ মিসেস ঘোষের সঙ্গে? দীপঙ্কর সোজাসুজি মিস্টার ঘোষালের চোখে চোখ রাখলে। আমার পারমিশন ছাড়া কেউ দেখা করতে পারবে না মিসেস ঘোষের সঙ্গে। ডু ইউ হিয়ার মি? দীপঙ্কর যেন তখনও কি তার কর্তব্য বুঝতে পারছে না। দিস ইজ অফিস, দিস ইজ নট ইয়োর পার্লার। অপমানে দীপঙ্করের সমস্ত মুখটা রাঙা হয়ে উঠল এক নিমেষে। হাতের মুঠোর মধ্যে সতী স্লিপটা টিপে পিষে জানালার দিকে ছুঁড়ে ফেলে দিলে। সেটা অত দূরে গেল না, ঘরের কোণে গিয়ে পড়ে দেওয়ালের গায়ে ধাক্কা লেগে স্থির হয়ে গেল। দীপঙ্কর আবার ঘুরে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল। দীপু! দীপঙ্কর মুখ ঘুরিয়ে দেখলে সতী তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। লাল একটা শাড়ি পরেছে, কপালে সিঁদুরের একটা মোটা টিপ, মাথায় কোঁকড়ানো চুলগুলো খোপা বেঁধেছে আজ। আমার স্লিপটা পেয়েছিলে তুমি? শুধু এক মুহূর্ত, তারপরে দীপঙ্কর ঘর থেকে বেরিয়ে এলো। দীপু! ডাকটা আবারও তার কাছে সরে এলো যেন। দীপঙ্করের মনে হলো দুই হাত দিয়ে নিজের কান দুটো এঁটে বন্ধ করে দেয়। সত্যি হয়তো দীপঙ্করের পেছন পেছনই আসছিল, কিন্তু মিস্টার ঘোষাল একেবারে সামনে এসে পথ আটকে দিয়েছে। বললে, কোথায় যাচ্ছ? সতী মিস্টার ঘোষালের মুখের দিকে চেয়ে থমকে দাঁড়ালো। মিস্টার ঘোষাল আবার বললে, কোথায় যাচ্ছ তুমি? গো টু ইয়োর রুম মিসেস ঘোষ। তোমার ঘরে গিয়ে বসো, তোমার কাজ আছে। ইউ আর পিএ টু ডিটিএস। গুজরাটি ভদ্রলোক অবাক হয়ে দেখতে লাগলো ঘটনা, কিন্তু সেই দিকে মিস্টার ঘোষালের কোনো খেয়াল নেই। তখন মিসেস ঘোষেরও কোনো খেয়াল নেই। মিস্টার ঘোষাল আবার বললে, যাও, ডু হোয়াট আই সে। যাও। হোয়াট ডু ইউ মিন? মিস্টার ঘোষাল সতীর চেহারা দেখে অবাক হয়ে গেল। যে মেয়ে কাঁদতে পারে, যে মেয়ে তার আশ্রয় পেয়ে কৃতার্থ হতে পারে, সেই মেয়ের গলায় এত তেজ, যেন কেউটে সাপের মতো ফোনা তুলে দাঁড়িয়েছে মিসেস ঘোষ। হোয়াট ডু ইউ মিন? কিন্তু এটা আপিস, এটা ড্রয়িং নয় তোমার। এইখানে আমি সিনিয়র অফিসার। আই এম ডিটিএস হিয়ার। জাঁদরেল মিস্টার ঘোষালের আওয়াজে যেন একটা ক্ষীণ কৈফিয়তের সুর বেজে উঠল। বললে, তুমি আগে কখনো আপিসে কাজ করোনি মিসেস ঘোষ। আপিসেরও একটা ডিসিপ্লিন আছে, আপিসেরও একটা মরাল কোড আছে। গুজরাটি ভদ্রলোক এতক্ষণে একটু নড়ে চড়ে বসল। ভাষা না বুঝুক, ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরেছিল। বললে, আমি তাহলে পরে আসবো স্যার। এই বলে নিজেই বাইরে চলে গেল। গিয়ে একেবারে গাড়িতে গিয়ে উঠল। দ্বিজপদর সঙ্গে সঙ্গে পেছনে দৌড়চ্ছিল, আর গাড়ি তখন চলতে শুরু করে দিয়েছে। কাছে গিয়ে মাথা নিচু করে বললে, সেলাম হুজুর। গুজরাটি মার্চেন্ট পুরনো খদ্দের মিস্টার ঘোষালের। রামপুরহাটে 3টে রাইস মিল দেশাইজির। রাম মনোহর দেশাই বহুদিন থেকে ওয়াগন চাইতে আসে। 10খানা চাইলে 1খানা পায়। মিস্টার ঘোষালকে কিছুতেই খুশি করতে পারে না। দিনে 20খানা হলে তবে কাজ চলে দেশাইজির। আর সামনে আছে রাইস মিল। মিলের নাম করে ওয়াগন চেয়ে সেই ওয়াগনের টিম্বার, স্ট্র, ফায়ারউড যা কিছু পাঠাতে পারে, তাতে কারোর কিছু বলবার থাকে না। সেলাম হুজুর। দেশাইজি বললে, ও কন হ্যাঁ চাপটাসি? হুজুর, ও তো ঘোষাল সাহেব কা নয়া বিবি হুজুর। গুজরাটি দেশাইজি একটু ভেবে নিলে, তারপর বললে, আচ্ছা ঠেহরো, मैं आता हूँ।
গাড়িটা স্টার্ট দিলে। অফিস কোয়ার্টার পেরিয়ে একেবারে মেন রাস্তায় গিয়ে পড়ল। দেশাইজি বললে, জলদি ম্যান, জলদি চালো। গাড়ি আরও জোরে চলতে লাগলো। লালবাজার পেরিয়ে বউবাজার। একটা জুয়েলারির দোকানের সামনে আসতেই দেশাইজি লাফিয়ে উঠল। রোককে! হীরালাল মতিলাল কোম্পানিতে দেশাইজির আসা যাওয়া আছে। গাড়ি থেকে নামতে আয়নায় দেশাইজির ছায়া পড়ল। দেশাইজি একবার চেহারাখানা দেখে নিলে, কিন্তু দোকানের মালিক দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করতে আরম্ভ করেছে তখন। আইয়ে আইয়ে সেঠজি, আইয়ে। देसाई बोले, जल्दी कीजिए जनाब, अच्छा सोने का एक हार दिखाइए। দুপুরবেলা দিকে জুয়েলারি দোকানে ভিড় কম থাকে। দোকানের পাখা জোরে খুলে দেয়া হলো। পান জর্দা, লেমনেড, আইসক্রিম সব এলো। আর সঙ্গে সঙ্গে আচ্ছা সোনে কা হারও এলো। দেশাইজি বললে, এ কি চিজ দেখাচ্ছেন জানাব? बढ़िया দেখলাও, बढ़िया। আরও बढ़िया চিজ রাখা হলো দেশাইজির সামনে। कितना भाव? 500 रुपया। দেশাইজি হাত দিয়ে ক্যাশটা পাশে ঠেলে দিলে। আর बढ़िया দেখলাও। 1000 টাকার জিনিস দেখানো হলো। তবুও আর बढ़िया। 2000 টাকার জিনিস এলো। তাও আর बढ़िया। 3000, 4000, 5000 টাকার চিজ এলো। তাও দেশাইজি বলে, इससे भी बढ़िया। শেষে 10,000 টাকার চিজ এলো সামনে। জড়ো আহার, রুবি, ডায়মন্ড, সাফার সেট করা নেকলেস। দেশাইজি জিজ্ঞেস করলে, क्या भाव इसको? 10,000। তখন চেক বই বার করলে দেশাইজি, আর 10,000 টাকার জন্য রাম মনোহর দেশাই পরোয়া করে না। ঘোষাল সাহেবের কৃপা থাকলে 10,000 টাকার মুনাফা করতে 1 মিনিট লাগবে। 1 মিনিটের তো আক্কা, 1 মিনিট অনলি। দেশাইজি বললে, আচ্ছা করে চিজ বেঁধে দাও জানাব, নয়া বেবি, নজরানা ভি নয়া। পান লিয়া নেই সেঠজি? দেশাইজি ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। বললে, পান খাবার অনেক মौका मिलবে जनाब, लेकिन वागन मिलने का मौका जिंदगी में कौन देने वाला है? রেলের অফিসের বড় সাহেবের ঘরে তখন সেই একই দৃশ্য চলছে। সেই তখনও ফনা তুলে রয়েছে সত্যি। তুমি কি ভেবেছ আমি তোমার চাকরির জন্য কেয়ার করি? মিস্টার ঘোষাল বললে, ভুলে যেও না এটা অফিস সতী, এ প্যালেস কোর্ট নয়। এখানে চেঁচিয়ে কথা বললে আমার চাপরাশিটা শুনতে পাবে, আমার ক্লার্কেরা শুনতে পাবে। তোমার চাপরাশি আর ক্লার্কদের তুমি ভয় করবে, আমি কেন ভয় করব? হোয়াই ডিড ইউ ইনসাল্ট দীপু? কেন করলে অপমান তুমি ওকে? জানো আমি তাকে স্লিপ পাঠিয়েছি দেখা করবার জন্য, কিন্তু আমার পারমিশন নিয়েছিলে তুমি? তুমি আমার পিএ, তা জানো তো? সত্যি দরজার দিকে ততক্ষণে এগিয়ে গেছে। বললে, এই তো আমি যাচ্ছি দীপুর কাছে, দেখি তুমি কি করতে পারো। আই ক্যান স্যাক ইউ মিসেস ঘোষ। সতী সঙ্গে সঙ্গে জবাব দিলে, হ্যাং ইউর স্যাকিং। আমি নিজের হাজব্যান্ডকে ছেড়ে চলে এসেছি, আমি নিজের বাড়ি ছেড়ে চলে এসেছি। আমাকে তুমি 250 টাকা মাইনে চাকরির ভয় দেখাও, আমাকে তুমি স্যাকিংয়ের ভয় দেখাও। বলতে বলতে সতীর বুকটা ফুলে ফুলে উঠতে লাগলো। মাথার ওপর পাখার হাওয়া লেগে কোঁকড়ানো চুলগুলো উঠতে লাগলো ঘন ঘন। হাত নাড়ার সঙ্গে সঙ্গে সোনার চুড়িগুলো ঠন ঠন করে বেজে উঠল। সতী আবার বললে, আমাকে তুমি মিস মাইকেল পাওনি মিস্টার ঘোষাল, আই এম মেড অফ ডিফারেন্ট মেটাল। মিসেস মাইকেলের কথা তুমি তুলছ কেন? সতী সত্যিই রাগী মেয়ে, রাগলে তার আর জ্ঞান কাণ্ড থাকে না। বললে, তুলব না? তুমি কি ভেবেছ আমি জানি না মিসেস মাইকেলকে কে খুন করেছে? সতী,
মিস্টার ঘোষাল দৌড়ে কাছে এসে সতীর মুখটা চেপে ধরতে গেল, কিন্তু তার আগেই সতী পাশ কাটিয়ে বেরিয়ে এসেছে। ঘরের বাইরে এক গাদা লোক দাঁড়িয়েছিল। গুজরাটি, ভাটিয়া, সিন্ধি সকলেরই ওয়াগন চায়। সেলাম হুজুর। সতী বেরোতেই দ্বিজপদ মাথা নিচু করে সেলাম করলে। সতীও মাথা হেলিয়ে বললে সেলাম। তারপর সোজা চলে এলো দীপঙ্করের ঘরের সামনে। পাশবাবুও সেলাম দিয়ে যাচ্ছিল। পাশবাবু সারাদিন কোনো কাজ থাকে না, এই আপিসের মধ্যে এখানে ওখানে ঘোরাটাই তার কাজ, আর সাহেব মেম সাহেব দেখে সেলাম করাটাই তার কাজ। আসলে এটাই তার আসল কাজ, বলতে গেলে আখেরের কাজ। নতুন মেম সাহেব ঘোষাল সাহেবের সঙ্গে এক গাড়িতে আপিসে আসতে দেখেছে তাকে। সামনে গিয়ে মাথা নিচু করে এক হাত কপালে ঠেকিয়ে বললে সেলাম মেম সাহেব। পুলিনবাবু পাশবাবুর কাণ্ড দেখে অবাক, বললে এ কি পাশবাবু, ওকে সেলাম করতে গেলেন কেন? পাশবাবু বললে ও তুমি বুঝবে না ভাইয়া, তোমরা আজকালকার নতুন ছোকরা সব। তা ওকে সেলাম করলে কি আপনার প্রমোশন হবে? পাশবাবু বিজ্ঞের মতো হেসে বলে আরও কিছুদিন রেলে থাকো, বুঝবে কিসে কি হয় কিছুই বলা যায় না। তা পাশবাবু ওই রকমই। ক্রফোর্ড সাহেবের আয়ারা বিকেলবেলা কোয়ার্টারের সামনে ঘোরাফেরা করে। পাশবাবু তাকে দেখেও সেলাম বজায় রাখে। কেউ জিজ্ঞেস করলেই বলে ও সব তোমরা বুঝবে না ভাইয়া, ও আয়ার পেটেই হয়তো একদিন ফিউচার ডিটি এসে জন্মাবে, তখন। ওদিকে ততক্ষণে সতী একেবারে সোজা দীপঙ্করের ঘরে ঢুকে পড়েছে। দীপঙ্কর মুখ তুলতে সতীকে দেখে আবার মুখ নামিয়ে নিলে। সতী দৌড়তে দৌড়তে এসেছে, তখনও হাঁপাচ্ছিল। বললে দীপু, এ কি করলে তুমি? দীপঙ্কর মাথা না তুলেই ফাইল নিয়ে কাজ করতে লাগলো। সতী একটা চেয়ার টেনে নিয়ে বসলে। বললে তুমি আমার স্লিপটা পাওনি? দীপঙ্কর এবার মাথা তুলে বললে আমি এখন একটু ব্যস্ত, তুমি এখন যাও, আমি পরে দেখা করব। কিন্তু তুমি আমাকে না ডেকে পাঠিয়ে নিজে কেন গিয়েছিলে? আমার জন্য কেন তুমি অপমানিত হতে গেলে? তুমি জানতে না মিস্টার ঘোষাল কীরকম লোক? তুমি ডেকে পাঠালে না কেন আমাকে? দীপঙ্কর উঠে দাঁড়ালো। সতী দীপঙ্করের মুখের চেহারা দেখে চমকে উঠল। বললে কি হলো তোমার? দীপঙ্কর বললে আমি এখানে চাকরি করি। কিন্তু আমিও তো চাকরি করতেই এসেছি দীপু। দীপঙ্কর বললে তোমার কথা আলাদা। কিন্তু আলাদা বলে কি কথা বলাও বারণ? আলাদা বলে তোমার কাছে আমি আলাদা? আমি এখানে এলে কি তোমাদের কাজের ক্ষতি হয়? যদি ক্ষতি হয় তাহলে বলো, আমি আর আসবো না। দীপঙ্কর বললে হ্যাঁ, ক্ষতি হয়। সতী চুপ করে রইল দীপঙ্করের দিকে মুখ করে। কি বলবে যেন ভেবেই পেলে না। দীপঙ্করের গলার আওয়াজে কেমন যেন একটা গাম্ভীর্য ছিল। দীপঙ্করের এই গাম্ভীর্যের সঙ্গে তার যেন কোনো পরিচয় ছিল না এতদিন। এ যেন এক নতুন দীপঙ্কর। তাহলে আমি চলে যাব তোমার ঘর থেকে? দীপঙ্কর বললে আমার অনেক কাজ রয়েছে হাতে, কিন্তু তুমি নিজের মুখে চলে যেতে বলো, তবে আমি যাব। দীপঙ্কর বললে তোমার প্যালেস কোর্টে তুমি যা খুশি করো, এটা প্যালেস কোর্ট নয়। তাই বলে তুমি আমাকে এরকম করে অপমান করবে দীপু? তোমার আরও অপমান হওয়া উচিত, এখনো কিছুই হয়নি। সতী খানিক্ষণ চুপ করে রইল, তারপর বললে বুঝেছি। কি বুঝেছ তুমি? বুঝেছি, আজকে সুযোগ পেয়ে তুমি আমার সেই দিনকার অপমানের প্রতিশোধ নিলে। আমার অবস্থার সুযোগ নিয়ে তুমি আমাকে এত অপমান করবার সাহস পেলে।
দীপঙ্কর বললে, বাইরে হলে তোমার এই কথার আমি জবাব দিতুম, কিন্তু এটা আপিস। আপিস বলে মান সম্মান মর্যাদা ভদ্রতার সব জলাঞ্জলি দিতে হবে? আপিস বলে কি এখানে মানুষ নয় কেউ? মানুষ আছে কি না আর কিছুদিন চাকরি করলেই তা বুঝতে পারবে। সতী বললে, কিন্তু তোমার সঙ্গে যে আমার অনেক কথা ছিল দীপু, অনেক কথা ছিল, সব বলবার জন্যই আমি এসেছিলুম তোমার কাছে। তুমি দাঁড়িয়ে কেন? বসো না, বসো। দীপঙ্কর তবুও দাঁড়িয়ে রইল। বললে, তুমি ঘর থেকে চলে গেলে তবে বসবো। এবার সত্যিও উঠে দাঁড়ালো। বললে, তুমি তাহলে কিছুই শুনবে না? দীপঙ্কর বললে, সেদিন প্যালেস কোর্টে মিস্টার ঘোষালের রিভলভারের মুখে তুমি আমাকে দাঁড়াতে দাওনি। বোধহয় আজকে নতুন করে অপমান করবার জন্যই দাঁড়াতে দাওনি তুমি। তোমার কি হলো দীপু? কি হলো তোমার? তুমি তো এমন ছিলে না। দীপঙ্কর সেই কথার উত্তর না দিয়ে বললে, তুমি যাও এখান থেকে, আর কথা বাড়িও না। আমায় তাড়িয়ে দিচ্ছ তুমি? বাংলা ভাষাতে তো সে মানেটাই দাঁড়ায়। সতী নিঃশব্দেই চলে যাচ্ছিল। দীপঙ্কর ডাকলে, শোনো। সতী ফিরে দাঁড়ালো, মুখ ফিরিয়ে বললে, কি? দীপঙ্কর বললে, তুমি কি সত্যিই তোমার ভালো চাও? এতক্ষণে সতী হাসল, ব্যঙ্গের হাসি। তারপর বললে, আমার ভালো মন্দ নিয়ে তুমি এখনো ভাবো তাহলে? বাজে কথা থাক, তুমি নিজের ভালো চাও তো এই চাকরিটা ছেড়ে দাও। তারপর প্যালেস কোর্টও ছেড়ে দাও, অন্য বাড়িতে গিয়ে থাকো তুমি, যেখানে তোমার খুশি। কলকাতায় না থাকতে চাও, কলকাতার বাইরে গিয়েও থাকতে পারো। এখন কলকাতা থেকে সবাই বাইরে চলে যাচ্ছে, তুমিও বাইরে গিয়ে থাকো। আমি তোমাকে সমস্ত খরচ দেব, তোমার সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুর দায়িত্ব আমি নেব। আমি কথা দিচ্ছি, তুমি এই পথ ছাড়ো। থাক, আর বলতে হবে না, বুঝেছি। বলেই সতী আবার পেছন ফিরে চলে যাচ্ছিল। সুইং ডোরটার কাছে গিয়ে আবার মুখ ফেরালে। বললে, ভেবেছিলাম তুমি অন্তত অন্য পুরুষদের মতো নও, কিন্তু তুমিও একটা জানোয়ার, তুমিও একটা পশু। বলতে বলতে ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল সতী। আর দীপঙ্কর সতীর মুখের চেহারা দেখে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। রামমোহন দেশাইরা সময় বোঝে, মেজাজ বোঝে, সুযোগও বোঝে। এইসব বুঝেই 3টে রাইস মিল করেছে, 5টা খাঁটি ভেজিটেবল ঘি আর 3টে ভেজাল ভেজিটেবল ঘিয়ের কারবার চালাচ্ছে। মিস্টার ঘোষাল 70টা ওয়াগনের ইন্টেন্ট অর্ডার সই করে কাজটা দেশাইজির দিকে এগিয়ে দিলে। বলে, এটা আবার কেন দিলেন দেশাইজি? এ হার আমার কি হবে? দেশাইজি হেসে বললে, এ কিছু না জি, গরিব আদমি কিছু নজরানা দিলে আপনার মিসেসের জন্য, আপনার মিসেসের নজরানা। তা কত দাম পড়ল? ভালো করে কেসটা খুলে পরীক্ষা করতে লাগলো মিস্টার ঘোষাল। দাম আর কি লাগবে হুজুর, দাম কেন লাগবে? আমার তো নিজের জুয়েলারি দোকান আছে হুজুর, দোকান থেকেই নিয়ে এলুম। তোমার কি আবার জুয়েলারির কারবারও আছে নাকি দিশাইজি? হুজুর, আপনার কৃপায় সবই আছে, সব কারবার থেকে কুড়িয়ে কুড়িয়ে কিছুই হয়নি। আপনি যদি ওয়াগন দেন তা আমি একটা সরুজ তেলের কারবার করতে পারি। সরুজ তেলের কারবারের বহু নাফা আছে হুজুর। মিস্টার ঘোষাল হাটটা তখনও খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। বললে, তার কতদিন নাফা করবে দেশাইজি? কেন হুজুর?
যতদিন হুজুরের কৃপা থাকবে ততদিন নাফা করব। মিস্টার ঘোষাল হাসল, বললে, আর বেশি দিন নাফা করতে পারবেন না দেশাইজি। কেন হুজুর? হুজুর কি বদলি হয়ে যাচ্ছেন? মিস্টার ঘোষাল বললে, না তা নয়, ক্রিপস তো বিলেত থেকে এসেছিল, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছে, জওহরলাল নেহরুর সঙ্গেও দেখা করেছে। হয়তো আজাদি হয়ে যাবে ইন্ডিয়া, তখন কি করবে? তখন তো স্বদেশি জামানা। দেশাইজি হো হো করে হেসে উঠল, বললে, আজাদি হয়ে গেলে তো আরো সুবিধে হবে হুজুর। কেন? তখন কি দেশি সাহেবদের ভেট দিতে পারবে? তারা কি ভেট নেবে তোমার? তারা তো সব জেল খাটা লোক। দেশাইজি আরো জোরে হাসল, বললে, আমরা ব্যবসাদার আদমি আছি হুজুর, এখন যেমন ব্যবসা করছি তখনও তেমন ব্যবসা করব, দেখে নেবেন। কি করে করবে? দেশাইজি বললে, তা করব হুজুর, আমি তো কংগ্রেস পার্টির মেম্বার ভি আছি। তুমিও কংগ্রেসের মেম্বার? দেশাইজি বললে, জি হুজুর, জামানা বদলালেও আমরা বদলাবো না হুজুর। স্বদেশি জামানায় আমরা ব্যবসা ভি করব, আর বেশি মুনাফা ভি করব। এই ইংরেজ শালারা হারামি আছে হুজুর, ও শালারা যাওয়াই ভালো। ওরা দেশ থেকে চলে গেলে ওদের ব্যবসা ভি আমরা নিয়ে নেব। ততক্ষণে দেশাইজির কাজ হয়ে গেছে। ইন্ডিয়ান ফর্মগুলো ব্যাগের ভেতর পুরে নিয়ে উঠে পড়লেন, বললে, রাম রাম হুজুর, রাম রাম। বাইরে বেরোতেই দ্বিজপদ পেছন নিলে, বললে, সেলাম হুজুর। রামমনোহর দেশাই তখনও 70খানা ওয়াগনের আনন্দে ডগমগ করছে। সে কথাতে কানই দিলে না, গটগট করে সদরের গাড়ির দিকে এগিয়ে গেল। দ্বিজপদ পেছনে পেছনে যেতে যেতে বললে, সেলাম হুজুর। একেবারে গাড়ির ভেতর উঠে বসেছে দেশাইজি। গাড়িটা ছাড়ল বলে দ্বিজপদ মাথা নিচু করে আবার বললে, সেলাম হুজুর। এতক্ষণে বুঝি নজরে পড়ল। দেশাইজি বুক পকেট থেকে একটা 10 টাকার আস্ত নোট বার করে ছুঁড়ে রাস্তায় ফেলে দিলে। ফেলে দিতেই গাড়িখানা হুস হুস করে চলে গেল। আর ওদিকে তখন হাওয়ায় নোটখানা উড়তে উড়তে চলেছে। নোটও দৌড়ায়, দ্বিজপদও দৌড়ায়। শেষকালে নর্দমার ধারে গিয়ে ধরে ফেলেছে। তারপর নোটটাকে পকেটে পুরে নিজের মনেই বললে, শালা যেন ভিক্ষে দিচ্ছে, শালা যেন ভিখিরি পেয়েছে আমাকে। যেমন হয়েছে সুরের বাচ্চা, তেমন হয়েছে শালার খদ্দের। 70খানা ওয়াগন পেলি, আর আমার বেলাতেই যত বুড়ো আঙুল। মিস্টার ঘোষালের ঘরের সামনে তখনও লাল আলো জ্বলছে। লাল আলো জ্বললে কারোর ভেতরে যাবার অধিকার নেই। কিন্তু ঝড়ের বেগে সতী ঘরে ঢুকল। আপিসে আর যার জন্য যে নিয়মই থাক, পিয়ের জন্য সেই নিয়ম নয়। মিসেস ঘোষের চেহারা দেখে মিস্টার ঘোষাল চমকে উঠল। ততক্ষণে জুয়েলারি কেসটা সরিয়ে ফেলেছে মিস্টার ঘোষাল। হোয়াটসঅ্যাপ? কি হলো? সতী সোজা নিজের কামরার দিকেই চলে যাচ্ছিল। মিস্টার ঘোষালও চেয়ার ছেড়ে উঠল, বললে, কি হলো? কোথায় গিয়েছিলে? সেনের সঙ্গে দেখা করে এলে? সতী মুখ ঘুরিয়ে একেবারে সোজা মিস্টার ঘোষালের দিকে চাইলে, বললে, তুমি আমার একটা কথা রাখবে? মিস্টার ঘোষাল অবাক হয়ে গেল, জিজ্ঞেস করলে, কি কথা? তুমি রাখবে কিনা আগে বলো। মিস্টার ঘোষাল হঠাৎ ড্রয়ার থেকে কেসটা বার করে বললে, এটা দেখেছ? তোমার জন্য কিনে এনেছি। সতীও একবার চেয়ে দেখলে। রুবি, ডায়মন্ড, সাফায়ার বসানো নেকলেস। সতী বললে, কখন কিনলে? মিস্টার ঘোষাল বললে, তোমাকে বলিনি, কাল কিনেছি। ভেবেছিলাম
আজকে রিসেসের সময় চা খেতে খেতে তোমায় চমকে দেব। কিন্তু তুমি যেরকম রেগে গেলে তখন। সতী বললে, আমি রাগিনি, তুমিই আমাকে রাগিয়ে দিলে। তোমার পছন্দ হয়েছে? কত প্রাইস হবে বলো তো? জীবনে কখনো তো নিজে কিছু কিনিনি দাম দিয়ে। দাম কত কি করে বলবো? মিস্টার ঘোষাল বললে, 13,000 ক্যাশ ডাউন। কিন্তু এত টাকা দিয়ে কেন মিছিমিছি কিনতে গেলে আমার জন্য? আমার তো সব গয়নাই আছে। মিস্টার ঘোষাল বললে, সে থাক, সে তো তোমার শ্বশুর বাড়িতে আছে। সতী হাতে তুলে নিলে কেসটা। মিস্টার ঘোষাল বললে, আর ইউ হ্যাপি মিসেস ঘোষ? হ্যাপি, কিন্তু দাম দিয়ে কেন কিনতে গেলে? মিস্টার ঘোষাল হাসল, বললে, তোমার জন্য আমি আর কি করতে পারি মিসেস ঘোষ? সতী বললে, সত্যি তুমি আমার জন্য কিছু করতে চাও? আই এম অ্যাট ইউর সার্ভিস মিসেস ঘোষ, অলওয়েজ। তাহলে মিস্টার সেনকে ট্রান্সফার করে দাও। মিস্টার ঘোষাল এতটা আশা করেনি। অবাক হয়েছে দেখল সতীর দিকে। বললে, আর ইউ শিওর? হ্যাঁ, যা বলছি তুমি তাই করো, আর নয়তো ওকে যেখানে হোক, যে কোনো ডিভিশনে। কিন্তু কেন? হঠাৎ কি হলো? সতী তখনও হাঁপাচ্ছিল, যেন দীপঙ্করের সমস্ত কথাগুলো আবার মনে পড়ে গেল। বললে, ও একটা জানোয়ার, ও একটা পশু। মিস্টার ঘোষাল কঠিন হয়ে উঠল। বললে, তোমাকে ইনসাল্ট করেছে সেন? সব কথা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু ওর চোখের সামনে একই আপিসে আমি চাকরি করতে পারবো না। ওকে আমি আর টলারেট করতে পারছি না। হি ইজ এ ড্যাম ননসেন্সিয়ার। মিস্টার ঘোষাল বলে, অল রাইট, আমি মিস্টার ক্রফোর্ডকে আজই নোট দিচ্ছি। এই বলে চেয়ারে বসেই ঘোষাল কলিং বেলের ওপর জোরে ঘা মারলে। বাইরে থেকে আওয়াজ এলো, হুজুর। দ্বিজপদ ঘরে এসে দাঁড়ালো। মিস্টার ঘোষাল বললে, টি। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।